হ্যালো স্টুডেন্টস, বায়োজোন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো আগের ভিডিওতে আমরা দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটা কমপ্লিট করেছি সম্পূর্ণ, এবং আজকে আমরা আরেকটি নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। দেখো কি না, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এটা তোমাদের এনসিইআরটি ক্লাস 11-এর এনসিইআরটির এটা দ্বিতীয় চ্যাপ্টার। ঠিক আছে, দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারের পরেই তোমরা এই চ্যাপ্টারটা পাবে। আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো এখানে প্রথমে আগে আমাদের বুঝতে হবে এই যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে আমরা এই চ্যাপ্টারটাতে কি পড়তে চলেছি। আমরা এই চ্যাপ্টারটাতে বায়োলজিক্যাল মানে কি, বায়োলজি বা অর্গানিজমসের ক্লাসিফিকেশন সম্পর্কে পড়বো। বায়োলজিক্যাল মানে কি, অর্গানিজমস এবং তাদের ক্লাসিফিকেশন সম্পর্কে পড়বো। তো বিষয়টা কি, দেখো ক্লাসিফিকেশন মানে আগের দিন কিন্তু আমরা পড়েছিলাম দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারে ক্লাসিফিকেশন ওয়ার্ডটা তোমরা পেয়েছিলে, তাই তো। ক্লাসিফিকেশন মানে হচ্ছে কি, আমরা অ্যারেঞ্জ করছি অথবা এমন অর্গানিজমস যাদের মানে এমন কিছু অর্গানিজম যাদের ক্যারেক্টারের মোটামুটি সেম বা মোটামুটি যাদের ক্যারেক্টারের মধ্যে সিমিলারিটি আছে, এরকম কিছু অর্গানিজমকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে বা এক একটা গ্রুপে আমরা প্লেস করছি তাদের, তাই তো, বা তাদেরকে অ্যারেঞ্জ করছি। এই যে জিনিসটাকেই এটাকে আমরা ক্লাসিফিকেশন বলতাম, তাই তো। মানে এমন কিছু অর্গানিজমস যাদের ক্যারেক্টারসের কিছু সিমিলারিটি আছে, সেরকম সিমিলার ক্যারেক্টারযুক্ত অ্যানিমালকে আমরা কয়েকটা গ্রুপে বা কিছু গ্রুপে আমরা তাদেরকে প্লেস করছি বা তাদেরকে রাখছি। এই যে বিষয়টা, এই যে তাদের যে এরকমভাবে যে সাজানো, তাদেরকে এই যে তোমার এই অ্যারেঞ্জমেন্ট, এটাকেই আমরা অ্যারেঞ্জমেন্ট অফ লিভিং অর্গানিজমস, লিভিং অর্গানিজমসের অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন গ্রুপসে বা ক্যাটাগরিতে, এটাকেই আমরা ক্লাসিফিকেশন বলছি, রাইট? আচ্ছা, এবার দেখো এই ক্লাসিফিকেশনটা কেন করছি আমরা, কি দরকার পড়লো হঠাৎ আমাদের এই ক্লাসিফিকেশনটা করার। এটাও তোমরা জানো, আগের চ্যাপ্টারে আমি বলেছিলাম যে আমরা কেন ক্লাসিফিকেশন করছি না। আমাদের এত লিভিং অর্গানিজমস আমরা আগের দিন পড়েছি, আমাদের অলমোস্ট 1.7 থেকে 1.8 মিলিয়ন আমাদের লিভিং অর্গানিজমস রয়েছে, তাই তো। এই এত এত টাইপের 1.7 থেকে 1.8 টাইপের লিভিং অর্গানিজমস রয়েছে, কারেক্ট। তাহলে এত লিভিং অর্গানিজমসদের ভালো করে স্টাডি করার জন্য, তাদের সম্পর্কে ভালো করে জানার জন্য আমাদের তাদেরকে এরকম কয়েকটা গ্রুপে বা ক্যাটাগরিতে, আমরা তাদেরকে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ক্যাটাগরিতে প্লেস করছি যাতে আমরা তাদের সম্পর্কে পড়তে পারি। মানে ধরো একটা গ্রুপের একটা অ্যানিমাল ধরো যে কোনো একটা অর্গানিজম, একটা গ্রুপের যে কোনো একটা অর্গানিজম সম্পর্কে যদি আমি পড়ি, তাহলেই কিন্তু সেই গ্রুপের বাকি অর্গানিজম সম্পর্কেও আমার একটা ধারণা হয়ে যাবে। কেন না, সেই গ্রুপের বাকি অর্গানিজমদেরও ক্যারেক্টার কিন্তু সেই গ্রুপে যারা যারা রয়েছে সমস্ত অর্গানিজমদের ক্যারেক্টারই কিন্তু মোটামুটি সেম, মোটামুটি সিমিলার তুমি বলতে পারো। যার জন্য আমি যদি একটা অর্গানিজমকে স্টাডি করি, আমি কিন্তু ওই গ্রুপটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। তাহলে এই আমাদের পড়াশোনার সুবিধার জন্য, তাদের সম্পর্কে জানার সুবিধার জন্য আমরা কি করছি, সমস্ত এই যে লিভিং অর্গানিজমস রয়েছে, যত অ্যানিম্যাল, প্লান্টস, আরো আদার্স যত অর্গানিজমস রয়েছে, তাদেরকে আমরা ক্লাসিফাই করছি। বোঝা গেল? তাহলে এই চ্যাপ্টারটাতে আমরা এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মানে ক্লাসিফিকেশনটা সম্পর্কে আমরা জানবো কিভাবে কি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা দেখো, এবার প্রথম যখন ক্লাসিফিকেশন, যখন একদম এত বিজ্ঞান উন্নত ছিল না, সেই সময়েও কিন্তু মানুষ কি করত, চেষ্টা করত তাদের আশেপাশের যে অর্গানিজমস গুলো রয়েছে সেই অর্গানিজম গুলোকে ক্লাসিফাই করার চেষ্টা করতো। হ্যাঁ, কিভাবে করতো, তখন তো এত বিজ্ঞান উন্নত ছিল না। তখন মানুষ কি করত, মানুষ তাদের যে জিনিসগুলোকে তারা ইউজ করছে, হ্যাঁ, যে জিনিসগুলোকে তারা ইউজ করছে সেই ইউজের ওপর বা তাদের মানে তাদের ব্যবহারের উপর ভিত্তি করে মানুষ কি করেছিল, তাদেরকে ক্লাসিফাই করার চেষ্টা করেছিল। মানে দেখো আমরাও কিন্তু এটা করি। ধরো তুমি কি করছো, তোমার বুক শেলফটাকে সাজাচ্ছ, তাই তো। তুমি কি করবে, তোমার ধরো বায়োলজির বই একদিকে রাখবে, তোমার কেমিস্ট্রির বই একদিকে রাখবে, ফিজিক্সের বই একদিকে রাখবে, ম্যাথের বই একদিকে রাখবে, রাইট, ইংলিশের বই একদিকে রাখবে, বাংলার বই একদিকে রাখবে। তার মানে কি করছো, তুমিও কিন্তু এটা ক্লাসিফাই করার চেষ্টা করছো। মানে ধরো বায়োলজির বই কি, তাদের একটা তোমার ধরো কি বলবো, তারা মোটামুটি সেম, তাদের ক্যারেক্টার সেম, তাহলে সেই জন্য সেই বায়োলজির বইগুলোকে তুমি একটা গ্রুপে বা একটা শেলফের মধ্যে রেখে দিচ্ছ। তাহলে এটাও এক ধরনের ক্লাসিফিকেশন। তো আগেকার মানুষেরাও যখন, তখন তো এত বিজ্ঞান উন্নত ছিল না, তারা কি করলো, তারা যে জিনিসগুলোকে ইউজ করছে, মানে ধরো তারা দেখলো যে জিনিসগুলোকে তারা খাবার হিসাবে ইউজ করছে, মানে ধরো যে সমস্ত গাছ থেকে তারা ফল পাচ্ছে, ফলটাকে খাচ্ছে, বা যে সমস্ত অ্যানিম্যালকে তারা শিকার করে খাচ্ছে,
তাই তো? তার মানে সেই অ্যানিমালগুলোকেও তারা খাদ্য হিসাবে গ্রহণ করছে। তাহলে এরকম যে সমস্ত অ্যানিমালকে তারা খাচ্ছে, যে সমস্ত প্লান্টসকে তারা খাচ্ছে, সেই সবগুলোকে তারা একটা ক্যাটাগরিতে রেখে দিল। সেই ক্যাটাগরিটাকে তারা কি নাম দিল? দেখো, ফুড ক্যাটাগরি। তারা কি রাখলো? ফুড ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা, তার আগে এটা বলার আগে আরেকটা কথা বলবো, এই যে ক্লাসিফিকেশনটা আমি বলছি, তখন বিজ্ঞান এত উন্নত ছিল না এবং তখন মানুষের এত বিজ্ঞান সম্পর্কে জ্ঞান ছিল না। এই জন্য এই যে ক্লাসিফিকেশনটাকে কিন্তু আমরা বলছি নন সায়েন্টিফিক ক্লাসিফিকেশন। প্রথম এটা করা হলো নন সায়েন্টিফিক ক্লাসিফিকেশন, প্রথম মানুষ চেষ্টা করছে ক্লাসিফাই করার, ঠিক আছে? এবং তাহলে তারা কিসের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনটা করছে? দেখো, ইউজেসের উপর ভিত্তি করে, যেটা আমি তোমাকে বললাম যে ব্যবহার, তারা যে জিনিসপত্রগুলোকে, তাদের আশেপাশের যে সমস্ত জিনিসকে তারা যে মানে জিনিস বলাটা ভুল, তাদের আশেপাশের যে সমস্ত অর্গানিজমসকে বা তারা ইউজ করছে, সেই ইউজের উপর ভিত্তি করে তারা এই ক্লাসিফিকেশনটা করার চেষ্টা করলো। এবং তারা মেনলি তিনটা ক্যাটাগরিতে ভাগ করলো। দেখো, একটা ফুড ক্যাটাগরি, একটা শেল্টার ক্যাটাগরি, একটা ক্লোদিং ক্যাটাগরি। মানে কি? দেখো, আমি তোমাকে অলরেডি বলেছি, যে সমস্ত প্লান্টস বা অ্যানিমালসকে তারা খাবার হিসাবে গ্রহণ করছে, তাদেরকে তারা রেখে দিল ফুড ক্যাটাগরিতে, ঠিক? এবার শেল্টার মানে কি? ধরো, যে সমস্ত কাঠ দিয়ে তারা ঘর বাড়ি বানানোর চেষ্টা করছে, তাহলে যে সমস্ত প্লান্টসের কাঠকে তারা ইউজ করতে পারছে ঘর বাড়ি বানানোর জন্য, সেই সমস্ত প্লান্টস গুলোকে তারা রেখে দিল শেল্টার ক্যাটাগরিতে, ঠিক? তারপরে দেখো, ক্লোদিং মানে কি? যে সমস্ত তুমি বলতে পারো প্লান্টস থেকে তারা ক্লোথ বা পোশাক আশাক তৈরি করতে পারছে, মানে ধরো পাটকে তারা পোশাক আশাক হিসাবে ব্যবহার করতে পারে। বা ধরো তুমি সিল্ক, আমরা জানি যেটা সিল্ক মথ থেকে, রেশম পোকা থেকে আমরা রেশম পাই, তাহলে সেই অ্যানিমালটাকে, সিল্ক মথ, সেটা তো একটা অ্যানিমাল, সেটাকে তারা ক্লোদিং ক্যাটাগরিতে রেখে দিতে পারছে, ঠিক আছে? বা কটন, যেটা তুলোটা আবার গাছে তৈরি হয়, তাই তো? কটন প্ল্যান্ট আছে আমরা জানি, তাহলে সেই প্লান্টকে তারা রেখে দিচ্ছে ক্লোদিং ক্যাটাগরিতে। তার মানে এরকম যে সমস্ত প্লান্টস এবং অ্যানিমালস থেকে তারা পোশাক তৈরি করতে পারছে, সেগুলোকে রাখছে তারা ক্লোদিং ক্যাটাগরিতে, ঠিক? তাহলে এইভাবে প্রথম যে ক্লাসিফিকেশনটা করা হলো, এটাকে কিন্তু আমরা বলছি নন সায়েন্টিফিক ক্লাসিফিকেশন। আচ্ছা, এরপরে প্রথম যখন মানুষ সায়েন্টিফিক ভাবে ক্লাসিফিকেশন করার চেষ্টা করলো, সেটা প্রথম কে করলো? দেখো, সেখানে প্রথম সেটা করছে হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল প্রথম কি করলো? তিনি প্রথম সায়েন্টিফিক ভাবে ক্লাসিফিকেশন করার চেষ্টা করলেন। এবং তিনি কি করলেন? যত অর্গানিজমস রয়েছে, যত লিভিং অর্গানিজমস রয়েছে, তাদেরকে প্লান্টস এবং অ্যানিমালস, এই দুটো ক্যাটাগরিতে তিনি ভাগ করে দিলেন। এবং কিসের উপর ভিত্তি করে তিনি এই ভাগটা করছেন? এই ভাগটা করছেন তিনি কিন্তু সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর ভিত্তি করে, মানে বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনি যত অর্গানিজমস রয়েছে তাদেরকে প্লান্ট এবং অ্যানিমাল, এই দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিলেন, ঠিক? আচ্ছা, এবারে প্লান্টসকেও তিনি আবার কি করলেন? আরো তিনটে ক্যাটাগরিতে দেখো ভাগ করছেন। কিভাবে এবং কেন করছেন, সেটাও কিসের উপর ভিত্তি করে করছেন, সেটাও কিন্তু তিনি এই মরফোলজিক্যাল ক্যারেক্টার্স, মানে প্লান্টস গুলোকে দেখতে কেমন, এর উপর ভিত্তি করে কিন্তু তিনি ভাগ করছেন। যেমন দেখো, তিনি তিনটে প্লান্টস গুলোকে দেখতে কেমন, তার উপর ভিত্তি করে তিনটে ক্যাটাগরি করলেন। একটা হচ্ছে হার্বস মানে হচ্ছে একদম আমাদের যেগুলো ঘাস জাতীয় গাছ, হার্বের মধ্যে আমরা ঘাসকে ফেলতে পারি, ঘাস, তুলসী গাছ, এগুলোকে আমরা হার্বের মধ্যে ফেলতে পারি, মানে যেগুলো একদম ছোট ছোট গাছ, যাদের কাণ্ডটা নরম কাণ্ড এবং সবুজ নরম কাণ্ড, যেখানে আমরা কোনো কাষ্ঠল কাণ্ড দেখতে পাই না, নরম কচি কাণ্ড দেখতে পাই। তাই এইরকম যে ছোট ছোট আকারের যে গাছগুলো, সেগুলোকে তিনি হার্ব ক্যাটাগরিতে ফেললেন। এর এক্সাম্পল হিসাবে তুমি মনে রাখতে পারো, ঘাস হচ্ছে হার্বের এক্সাম্পল, তুলসী গাছ হার্বের এক্সাম্পল, রাইট? আচ্ছা, এরপর দেখো শার্বস, আরেকটা ক্যাটাগরি করলেন, যেটা শার্বস। এই শার্বসকে আমরা বাংলায় বলি তোমার হচ্ছে যেগুলো ঝোপ জাতীয় যে গাছগুলো হয়, যেমন ধরো তুমি বলতে পারো গোলাপ গাছ বা লেবু গাছ, বা তুমি বলতে পারো জবা গাছ। এই যে গাছগুলো, এগুলো একটা ঝোপের মতো হয়, তাই তো? তাহলে এই ধরনের গাছগুলো, মানে যে গাছগুলো এই হার্বের থেকে একটু উঁচু হয়, মানে একটু মাঝারি ধরনের হাইট হয় ধরো যাদের, এবং যাদের কিন্তু তোমার অনেক ব্রাঞ্চিং দেখতে পাই, অনেক শাখা প্রশাখা দেখতে পাই, এবং যার ফলে একটা ঝোপ জাতীয় একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়, সেইগুলোকে আমরা রাখলাম এই শার্বস ক্যাটাগরির মধ্যে, ঠিক আছে? মানে অ্যারিস্টটল রেখেছিলেন। এরপর আরেকটা যে ক্যাটাগরি করলেন, সেটা হচ্ছে ট্রিজ, মানে যত বড় গাছ, মানে যত কাষ্ঠল, আমরা যে গাছগুলো দেখতে পাই যাদের কাষ্ঠল কাণ্ড রয়েছে, বড় বড় উঁচু উঁচু গাছ, যেমন ধরো আম গাছ, মানে বড় বড় নারকেল গাছ, এই যে বট গাছ, এইগুলো হচ্ছে ট্রিজ ক্যাটাগরির মধ্যে পড়বে, ঠিক? তার মানে কি, এখানে তিনি সমস্ত যে বড় বড় গাছগুলোকে যাদের কাষ্ঠল একটা তুমি কাণ্ড দেখতে পারবে, বড় মোটা কাষ্ঠল কাণ্ড, তাদেরকে রাখলেন ট্রিজ ক্যাটাগরিতে। আচ্ছা,
এবারে তিনি অ্যানিমালসকে কি করলেন, অ্যানিমালসকে তিনি দুটো ভাগে ভাগ করলেন। দেখো কি ভিত্তিতে ভাগ করলেন, তিনি দেখলেন যাদের মধ্যে রেড ব্লাড প্রেজেন্ট রয়েছে, যাদের মধ্যে রেড ব্লাড মানে যাদের রক্তের রং লাল, তাদেরকে তিনি একটা ক্যাটাগরিতে রাখলেন, সেই অ্যানিমালদের একটা ক্যাটাগরিতে রাখলেন। এবং যে অ্যানিমালদের মধ্যে রেড ব্লাড অ্যাবসেন্ট তিনি দেখলেন নেই, লাল রক্ত দেখা যাচ্ছে না, সেই সমস্ত অ্যানিমালদের তিনি আরেকটা ক্যাটাগরিতে রাখলেন। তার মানে যাদের মধ্যে রেড ব্লাড প্রেজেন্ট সেই ক্যাটাগরিটা তিনি নাম দিলেন ইনাইমা, এবং যাদের মধ্যে রেড ব্লাড অ্যাবসেন্ট সেই ক্যাটাগরিটা তিনি নাম দিলেন অ্যানাইমা। বায়োলজিতে এই যে যেখানে তুমি এ ওয়ার্ডটা পাবে, কোনো ওয়ার্ডের আগে যদি এ পাও, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, ঠিক আছে, তার মানে অ্যানাইমা মানে কি এ মানে রেড ব্লাড অ্যাবসেন্ট, ঠিক আছে। তাহলে এইভাবে অ্যারিস্টটল প্রথম একটা মোটামুটি তুমি বলতে পারো ক্লাসিফাই করার চেষ্টা করলেন সায়েন্টিফিক ভাবে। কিন্তু এবার এখানে দেখো ইনি যে ক্লাসিফিকেশনটা করেছিলেন সেটা মেইনলি মরফোলজির উপর ভিত্তি করে করেছিলেন। কিন্তু তুমি এই জিনিসটা চিন্তা করো, এইভাবে কি সব ক্লাসিফিকেশনটা কি যুক্তিযুক্ত কিন্তু নয়। প্লান্টস এবং অ্যানিমালস বাদেও আমাদের প্রচুর লিভিং অর্গানিজমস আছে আজকের দিনে আমরা দাঁড়িয়ে জানি তো। তার মানে কি এই প্লান্টস এবং অ্যানিমালের এই যে ক্যাটাগরি যেটা উনি ভাগ করলেন বা ক্লাসিফিকেশন করলেন, এটা কিন্তু ঠিক হলো না। অ্যানিমালের ক্ষেত্রে ওই যে রেড ব্লাড প্রেজেন্ট অ্যাবসেন্ট ছাড়াও এরকম প্রচুর অ্যানিমাল আছে যাদের মধ্যে সেরকম অর্থে ব্লাড দেখা যায় না, তাহলে সেগুলোকে তিনি ঠিকভাবে এখানে ক্লাসিফাই করতে কিন্তু পারলেন না, তাই তো। এবং শুধুমাত্র মরফোলজির উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনটা করাটাও কিন্তু সায়েন্টিফিক নয়। আমরা জানি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অনেক ক্যারেক্টার দেখতে হয়, তবে তার ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশন করি, রাইট। তাহলে এই ক্লাসিফিকেশনটা নিয়ে প্রথম চেষ্টা করলেনও সায়েন্টিফিক ভাবে প্রথম চেষ্টা ওনার করলেন, কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয় এখনকার দিনে এবং যুক্তিযুক্তও কিন্তু নয়। তাহলে এর থেকে আরেকটু বেটার করার এবার পরবর্তী বিজ্ঞানীরা চেষ্টা করলেন। এইভাবে দেখো এলো টু কিংডম ক্লাসিফিকেশন। এইভাবে কি হলো দেখো, টু কিংডম ক্লাসিফিকেশন। এটা কি দিলেন, টু কিংডম ক্লাসিফিকেশন দিলেন হচ্ছে বিজ্ঞানী লিনিয়াসের নাম আমরা আগে কোথায় পড়েছি, বাইনোমিয়াল যে নমেনক্লেচার, সেই বাইনোমিয়াল নমেনক্লেচারও কিন্তু লিনিয়াস দিয়েছিলেন। তাহলে সেই লিনিয়াস সেই বিজ্ঞানী কি করলেন, টু কিংডম ক্লাসিফিকেশন দিলেন। তিনি কি করলেন দেখো, তিনি বললেন তিনিও দুটো ক্যাটাগরিতে ভাগ করলেন সমস্ত লিভিং অর্গানিজমসকে। একটাকে নাম দিলেন প্ল্যান্টি, কিংডম প্ল্যান্টি, মানে যার মধ্যে তিনি সমস্ত প্লান্টসকে ইনক্লুড করে দিলেন। আরেকটা ক্যাটাগরির নাম দিলেন কিংডম অ্যানিমেলিয়া, মানে কি করলেন, যার মধ্যে তিনি সমস্ত অ্যানিমালসকে ইনক্লুড করে দিলেন, ঠিক। এবার এই যে তিনি প্লান্টস এবং অ্যানিমালসকে যে ক্যাটাগরিতে ভাগ করছেন, কিসের উপর ভিত্তি করে ভাগ করছেন, তিনি বললেন এই যে প্লান্টি কিংডম বা যার মধ্যে তিনি বলছেন সমস্ত প্লান্টস রয়েছে, তো তিনি কিভাবে বুঝছেন যে সেগুলো সমস্ত প্লান্টস, তিনি দেখলেন যে যাদের মধ্যে সেল ওয়াল রয়েছে। আচ্ছা, এটা আমরা জানি প্লান্টসের সেল ওয়াল থাকে, আমরা জানি, তাই তো। তার মানে তিনি তখনকার দিনে যেটা বললেন কিংডম প্লান্টির মধ্যে তিনি বলছেন তিনি সমস্ত প্লান্টসদের রাখছেন, এবং কাদেরকে তিনি প্লান্টস বলছেন, তিনি বলছেন যে যাদের মধ্যে সেল ওয়াল রয়েছে তারা সবাই এই প্লান্টি ক্যাটাগরি বা প্লান্টস ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক। আরেকটা তিনি কি করলেন, তাহলে যে কিংডম অ্যানিমেলিয়া বা যারা অ্যানিমাল কিংডমের মধ্যে যারা পড়ছে তাদেরকে তিনি বললেন যাদের মধ্যে সেল ওয়াল নেই বা সেল ওয়াল অ্যাবসেন্ট থাকছে সেই সমস্ত অর্গানিজমকে আমরা এই কিংডম অ্যানিমেলিয়া বা অ্যানিমাল কিংডমের মধ্যে ফেলছি, ঠিক। আচ্ছা, এবার দেখো এটা যে তিনি ভাগটা করলেন এই সেল ওয়ালের প্রেজেন্স আর অ্যাবসেন্সের উপর ভিত্তি করে, এই জিনিসটাও কিন্তু সঠিক হলো না। কেন, দেখো এখানে অনেক কিছু ডিমেরিটস রয়েছে, কিছু প্রবলেমস রয়েছে। দেখো কি, উনি এই যে অ্যানিমালসের ভাগটা করেছিলেন মানে যাদের সেল ওয়াল নেই, এই যে ডিভিশনটা তিনি মোটামুটি ঠিক করেছিলেন, মানে মোটামুটি যে সমস্ত অর্গানিজমকে তিনি এই কিংডম অ্যানিমালিয়ার মধ্যে রেখেছিলেন তারা তারা মানে প্রকৃত অর্থেই তারা অ্যানিমালদেরই তিনি অ্যানিমাল কিংডমের মধ্যে রেখেছিলেন। কিন্তু এই যে প্লান্টি কিংডমের মধ্যে দেখো তিনি কাদের ঢুকিয়ে দিলেন, তিনি ব্যাকটেরিয়াকে ঢুকিয়ে দিলেন। দেখো তিনি ব্যাকটেরিয়াকে ঢুকিয়ে দিলেন, কি ভিত্তিতে ব্যাকটেরিয়াকে ঢুকিয়ে দিলেন, কারণ আমরা জানি ব্যাকটেরিয়ারও কিন্তু সেল ওয়াল আছে, ব্যাকটেরিয়ার পেপটাইডোগ্লাইকান নির্মিত সেল ওয়াল আছে, এবং যেহেতু সেল ওয়াল আছে তিনি ব্যাকটেরিয়াকে কিংডম প্লান্টির মধ্যে দিয়ে দিলেন। এছাড়া দেখো তিনি কি করলেন, ব্লু গ্রিন অ্যালগি, এটাকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বলি, এরও সেল ওয়াল আছে, এবং যেহেতু সেল ওয়াল আছে ইনি লিনিয়াস এটাকেও কিংডম প্লান্টির মধ্যে দিয়ে দিলেন। এছাড়া তিনি ফাঙ্গি, তাছাড়া হচ্ছে মস মানে হচ্ছে ব্রায়োফাইটস, তোমরা পড়বে পরে চ্যাপ্টারে তোমাদের প্ল্যান্ট কিংডম এগুলো ডিটেলসে আছে। মস হচ্ছে ব্রায়োফাইটস এর মধ্যে পড়ে। ফার্ন মানে টেরিডোফাইট জাতীয় উদ্ভিদ। জিমনোস্পাম মানে যেটাকে আমরা বাংলায় বলি তোমার ব্যক্তবীজী উদ্ভিদ, যেমন হচ্ছে পাইন গাছ,
ঠিক আছে, ব্যক্তবীজ উদ্ভিদ এবং অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজ উদ্ভিদ যেমন আমাদের আমজাম, কাঁঠাল ইত্যাদি। তাহলে এদের সবাইকে তিনি প্লান্ট ক্যাটাগরির মধ্যে ফেলে দিলেন। কেন না তিনি বলছেন এদের মধ্যে সেল ওয়াল আছে, তাই ইনি এদের সবাইকে প্লান্ট ক্যাটাগরির মধ্যে ফেলে দিলেন। আরো কিছু জিনিসকে, এগুলো ছাড়াও আরো অনেক কিছুকে তিনি প্লান্ট ক্যাটাগরির মধ্যে ফেলেছিলেন, কিন্তু যেগুলো প্রকৃত অর্থে প্লান্ট ক্যাটাগরিতে বিলং করে না। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে, তাহলে এর ডিমেরিটস হিসাবে আমরা কি বলতে পারি। দেখো তিনি, আচ্ছা আমাদের একটা জিনিস তুমি আমাকে বলো, ক্লাসিফিকেশনটা আমরা কেন করছি? ক্লাসিফিকেশনটা তো আমরা এই জন্যই করছি যাতে কি এক এক যে গ্রুপগুলো আমরা বানাচ্ছি সেই গ্রুপগুলোর মধ্যে, মানে সেই গ্রুপগুলোর সমস্ত অর্গানিজমের মোটামুটি একই ক্যারেক্টার থাকে, তাই তো? ডিফারেন্ট ক্যারেক্টার হলেই আমরা কি করছি, তাদের নিয়ে আলাদা একটা গ্রুপ বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, রাইট? কিন্তু উনি এই যে প্লান্টের যে গ্রুপটা বানালেন তার মধ্যে কিন্তু উনি প্রপার ভাবে মানে ডিস্টিংগুইশ করতে পারলেন না, উনি মিক্স করে দিয়েছেন অনেক কিছুকে। দেখো ফার্স্ট, দেখো তিনি ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন লিনিয়াসের এই টু কিংডম সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ, পার্থক্য করতে পারে না। কি দেখো, প্রথম হচ্ছে ইউক্যারিওটস এবং প্রোক্যারিওটস। ইউক্যারিওট আমরা জানি কি, প্রোক্যারিওট মানে কি, যারা হচ্ছে অনুন্নত জীব আমরা বলতে পারি, মানে যাদের নিউক্লিয়াসের গঠন ঠিকঠাক নেই, আদার কোষীয় অঙ্গাণু অ্যাবসেন্ট থাকে, তাদেরকে আমরা প্রোক্যারিওট বলি। ইউক্যারিওট মানে কি, যাদের প্রপার নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে, আদার কোষীয় অঙ্গাণু রয়েছে, তাদেরকে আমরা ইউক্যারিওট বলি, তাই তো? তাহলে যখন আমি ক্লাসিফাই করছি, যদি আমাকে ঠিকভাবে ক্লাসিফাই করতে আমাকে কি করতে হবে, প্রোক্যারিওটকে আলাদা করতে হবে, ইউক্যারিওটকে আলাদা করতে হবে, তাই তো? এগুলো মেজর ডিফারেন্স তো। প্রোক্যারিওটিক অর্গানিজম আজকের দিন আমরা জানি দাঁড়িয়ে এবং ইউক্যারিওটিক অর্গানিজম এই দুটো হচ্ছে তুমি বলতে পারো দুটো মেজর ডিভিশন, দুটো মেজর মানে আলাদা, এরা দুটো মেজর গ্রুপ, তাই তো? তাহলে এদেরকে আমাদের আলাদা করতে হবে তো প্রপার ভাবে ক্লাসিফিকেশন করতে গেলে। কিন্তু লিনিয়াস কি করলেন, এদের সবকে এক জায়গায় করে দিয়েছে। দেখো কিভাবে, ইউক্যারিওটস মানে আমরা জানি যে অ্যাঞ্জিওস্পার্ম, মানে আমরা কি বললাম আম গাছ জাম গাছ, আমরা জানি তো এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ইউক্যারিওটিক, কারেক্ট, এরা ইউক্যারিওটিক। কিন্তু দেখো এই যে তিনি ব্যাকটেরিয়াকে রেখেছেন ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক, তার মানে তিনি এই ব্যাকটেরিয়ার সাথে অ্যাঞ্জিওস্পার্মকে রেখে দিচ্ছেন, মানে তিনি প্রোক্যারিওট ইউক্যারিওটকে এক জায়গায় রেখে দিচ্ছেন। তিনি দেখো কি করছে, ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার অর্গানিজমকেও এক জায়গায় রেখে দিচ্ছে। ইউনিসেলুলার মানে কি, যাদের একটা সেল রয়েছে, মাল্টিসেলুলার মানে কি, যাদের অনেক সেল রয়েছে। তাহলে ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার এই দুটো একটা, আমরা বলতে পারি দুটোকে আমাদের দুটো আলাদা আলাদা গ্রুপে রাখা উচিত, তাই তো? সঠিকভাবে ক্লাসিফিকেশন করতে গেলে। তিনি দেখো ইউনিসেলুলার, আমরা জানি ব্যাকটেরিয়া ইউনিসেলুলার, তিনি সেই ব্যাকটেরিয়া ইউনিসেলুলার ব্যাকটেরিয়াকে তিনি মাল্টিসেলুলার, মানে ধরো এই যে জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এরা সবাই মাল্টিসেলুলার, তার মানে তিনি এই এককোষী কি জীবকেও বহুকোষী জীবের সাথে রেখে দিচ্ছেন, তাহলে এটাও ঠিক হচ্ছে না। এরপর দেখো তিনি ফটোসিনথেটিক এবং নন ফটোসিনথেটিক অর্গানিজমকেও এক জায়গায় রেখে দিচ্ছেন। ফটোসিনথেটিক অর্গানিজম মানে কি, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যাদেরকে আমরা অটোট্রপিক বলি বা সহভোজী প্রাণী বলি, রাইট? সরি, প্রাণীরা সহভোজী জীব বলি যাদেরকে আমরা। তাহলে ফটোসিনথেটিক এবং নন ফটোসিনথেটিক মানে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, যারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা কি বলতে পারি, পরভোজী প্রাণী, বা ইংরেজিতে আমরা কি বলি, হেটেরোট্রপিক। তাহলে এই যে অটোট্রপিক এবং হেটেরোট্রপিক অর্গানিজমকেও তিনি এক জায়গায় রেখে দিচ্ছেন। দেখো এখানে অ্যাঞ্জিওস্পার্ম আমরা জানি অটোট্রপিক, গাছ, এটা আমাদের সবুজ উদ্ভিদ, অটোট্রপিক আমরা জানি সবুজী। এখানে জিমনোস্পার্ম অটোট্রপিক, তুমি বলতে পারো সবুজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিন্তু এই যে ফাঙ্গাস কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, ঠিক আছে? তাহলে ফাঙ্গাস কিন্তু হেটেরোট্রপিক বা পরভোজী। তিনি কি করলেন, এই অটোট্রপিক এবং হেটেরোট্রপিককেও এক জায়গায় রেখে দিলেন। এরপর দেখো ডিফারেন্স ইন সেল ওয়াল কম্পোজিশন, তিনি এমন কিছু অর্গানিজমকেও, এখানে যে তিনি বলছেন না আমি সেল ওয়ালের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করছি, তিনি বলছেন, তার মানে তিনি কি বলছেন, যাদের সেল ওয়াল আছে তাদেরকে এক জায়গায় রেখেছি। কিন্তু শুধু সেল ওয়াল আছে বলেই তাদেরকে কিন্তু এক জায়গায় রাখাটা ঠিক নয়। কারণ দেখো এই যে ফাঙ্গাসের সেল ওয়াল কাইটিন দ্বারা তৈরি হয়, এবং অন্যান্য এই যে ধরো মস, ফার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদের সেল ওয়াল মানে উদ্ভিদের সেল ওয়াল আমরা জানি গ্রিন প্লান্টস এর সেল ওয়াল সেলুলোজ দ্বারা তৈরি হয়। তার মানে কি হচ্ছে, এদের সেলুলোজের যে কম্পোজিশনটা, সরি সেলুলোজ নয়, এদের সেল ওয়ালের কম্পোজিশনটাও কিন্তু ডিফারেন্ট, তাই তো? আলাদা রয়েছে। তার মানে এদেরকেও কিন্তু তিনি এই যে ডিফারেন্সটাকে কিন্তু তিনি আলাদা করতে পারেননি, বুঝতে পারেননি, তাদেরকে কিন্তু তিনি এক জায়গায় রেখে দিয়েছেন। তাহলে এটাও ঠিক হলো না। এছাড়াও লার্জ নাম্বার অফ আরো কিছু অর্গানিজমস রয়েছে এই জাস্ট অ্যানিমাল এবং প্লান্টস বাদ দিয়ে, সেগুলোকে তিনি কিন্তু কোনো ক্যাটাগরিতে আলাদা করে ফেলতে পারেননি, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে এই যে টু কিংডম ক্লাসিফিকেশনটাও কিন্তু প্রপার নয়, প্রপার সায়েন্টিফিক ক্লাসিফিকেশন নয়। এই জন্য আমরা আজকে আমরা এই অবধি পড়বো, আজ অবধি
এখন অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আজকে যা যা বললাম। এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো এই যে 2 কিংডম ক্লাসিফিকেশনটা তো ঠিক নয় বলেই আমরা এরপরে দেখবো বিজ্ঞানীরা আরো 3 কিংডম ক্লাসিফিকেশন, 4 কিংডম ক্লাসিফিকেশন এবং 5 কিংডম ক্লাসিফিকেশন অবধি গেছে। ঠিক আছে, ওই 5 কিংডম ক্লাসিফিকেশনটাই হচ্ছে সবথেকে অ্যাকসেপ্টেবল, ওকে, সবথেকে বেশি গ্রহণযোগ্য এবং যেটা আজকের দিনে ফলো করা হয় সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। তো সেই অবধি আমরা যাব পরের ক্লাসে। তাহলে এই অবধি তোমরা আজকে বুঝতে পেরেছো যে আমরা কেন ক্লাসিফাই করছি, কেন ক্লাসিফিকেশন মানে কি, এবং কিভাবে সূচনা হলো, ক্লাসিফিকেশনটা কিভাবে সূচনা হলো, এবং প্রত্যেকটার কিছু ডিমেরিটস ছিল যার জন্যই আমরা ধীরে ধীরে আমরা কিন্তু 5 কিংডম ক্লাসিফিকেশন অবধি পৌঁছেছি। আমরা নেক্সট ক্লাসে 5 কিংডম ক্লাসিফিকেশন অবধি পৌঁছাবো। ঠিক আছে, তাহলে আশা করি তুমি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম আরো ভিডিও দেখার জন্য আমি তোমাদের নিটের সিলেবাসটা এনসিইআরটি ওয়াইজ, এনসিইআরটিতে যেরকম রয়েছে প্রতিটা লাইনকে আমি চেষ্টা করছি এনসিইআরটি কভার করার, কারণ তোমরা জানো নিটের ক্ষেত্রে এনসিইআরটি কিন্তু আমাদের মাস্ট পড়তেই হয়। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী আমি এরকম ভিডিও আরো তোমরা এই চ্যানেলে পাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।